দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। কাল থেকে ফের শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের সংলাপ। আর এতে গুরুত্ব পাবে নির্বাচন, সংস্কার, বিচার ও জুলাই সনদ। রাজনৈতিক অংশীজনদের কেউ কেউ বলছেন যেসব ইস্যুতে একমত হওয়া যাবে তার ভিত্তিতে দেয়া হোক জুলাই সনদ। জোর করে জুলাই সনদে কিছু চাপিয়ে দিতে চাইলে তার ফলাফল ইতিবাচক হবে না। বিস্তারিত জানাচ্ছেন শালি জয়। রাষ্ট্র সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দফার বৈঠক শুরু হচ্ছে মঙ্গলবার। জুলাই সনদ চূড়ান্ত করতে বিএনপি সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে ৩ দিনব্যাপী বৈঠক করবে কমিশন। সকলে মিলে আলোচনা করার কথা বিবেচনা করেছি আমরা। জানা গেছে সংসদে আসন সংখ্যা বৃদ্ধি, বর্ধিত আসনগুলোতে সরাসরি নির্বাচন, সংসদে উচ্চ কক্ষ কিভাবে প্রতিষ্ঠা হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রক্রিয়া কি হবে, প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন এবং একজন ব্যক্তি সর্বোচ্চ কত মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারবেন, এসব বিষয় গুরুত্ব পাবে এবারের বৈঠকে। গুরুত্বের সঙ্গে আলোচনা হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়েও। ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল এই ব্যাপারে কোনো ঐক্যমত হয়ই নাই, ওরা বাদেই না, এটা দরকারই নেই। প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া কোনো এগ্রিমেন্টই হয়নি, ৭০ অনুচ্ছেদ দিয়ে হয়নি। প্রধানমন্ত্রীর টার্মস অফ রেফারেন্স কতদিন থাকবেন সেটা নিয়ে হয়নি। এই বিতর্কগুলো তো ওপেন আছে, আপনি নিজের বিবেচনা দিয়ে দেখেন। আপনি কি মনে করেন যে বিএনপি জায়গাতে আসবে? এখন আমরা যেটুকু ঐক্যমত সেটার উপরে ভিত্তি হবে। এখানে চাপাচাপি জবরদস্তি করতে গেলে আলটিমেটলি দেখা যাবে যে যদি সবটা যদি ভেস্তে যায়, যেটুকু অর্জন করা যেত সেটাও যদি করা না যায়, সেটা কিন্তু একটা খারাপ একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। জুলাই সনদে যে বিষয়গুলো আশু বাস্তবায়ন করা সম্ভব হবে না, সেগুলো বাস্তবায়নের ঘোষণা রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ম্যানিফেস্টোতে তুলে ধরার প্রস্তাব করছে কোনো কোনো দল। আর জুলাই আন্দোলনের মধ্য দিয়ে জন্ম নেয়া এনসিপি বলছে এই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আলাপ আলোচনা করে হয়তো কিছু প্রশ্নে হয়তো আমরা একমত হয়তো হতে পারবো, কিন্তু আমি আজকের দিন পর্যন্ত যেটা দেখছি অধিকাংশ প্রশ্নে হয়তো আমরা এত অল্প সময়ের মধ্যে হয়তো মতৈক্যে আসা যাবে না। তো সেগুলোকে অমীমাংসিত রেখেই আপনাকে জুলাই সনদের ব্যাপারে আপনাকে এগোতে হবে। জুলাই সনদে কি কি থাকবে এবং সেটা কিভাবে বাস্তবায়ন হবে, বিচারের প্রশ্নটাও যেন সেখানে থাকে, এটা আমরা উল্লেখ করব। জুলাই সনদটা যেন সংস্কারকৃত বা পুনর্লিখিত সংবিধানের অংশ হয়। জুলাই সনদ নিয়ে সকল রাজনৈতিক দল একমত হবে কিনা এ নিয়ে রাজনীতিবিদদের মধ্যে সংশয় আছে। তবে তারা মনে করেন ঐকমত্য কমিশন চাইবে তাদের দেয়া ১৬৬ প্রস্তাবনার বেশিরভাগগুলোতেই রাজনৈতিক দলগুলো একমত হোক। ঐকমত্য তৈরির জন্য শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ঐকমত্য কমিশন লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। ঢাকায় ফিরে এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একই দিন দলের আরেক সিনিয়র নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন, লন্ডন বৈঠকে কারো দায়মুক্তির প্রসঙ্গ ছিল না, তবে শিগগিরই বৈঠকের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানানো হবে। ১৩ জুন লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমান আলোচিত বৈঠকের পর থেকে দেশের রাজনীতিতে ফিরেছে স্বস্তি। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার যুক্তরাজ্য থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে সফর নিয়ে কথা বলেন এই বিএনপি নেতা। জানান, বৈঠক সফল হয়েছে। রোজার আগে নির্বাচনের যে প্রত্যাশা জনগণের ছিল সেটি পূরণ হয়েছে। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল যে দ্রুততম সময়ে, বিশেষ করে রোজার আগে জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে। এবং বাংলাদেশের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বিশেষ বিশেষ সন্ধিক্ষণে আমাদের যে ঐক্যমত হয় সেটা হচ্ছে আমাদের একটা ভালো দিক দেশের জন্য। একই দিন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় লন্ডন বৈঠকের সূত্র ধরে কথা বলেন দলের স্থায়ী কমিটির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ। বলেন, লন্ডন বৈঠকে কারোর দায়মুক্তি প্রসঙ্গ ছিল না, তবে শিগগিরই বৈঠকের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানানো হবে। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায়
কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে সকালে বৈঠক করেন বিএনপি। দলের মহাসচিবের নেতৃত্বে বৈঠক শেষ হবার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এক প্রশ্নের জবাবে বলেন, লন্ডনে 13 জুনের মিটিং এর পর বাংলাদেশের গুণগত পরিবর্তন হয়েছে। আমি কিন্তু বাংলাদেশের এখানে যেখানে যাচ্ছি 13 জুন পর থেকে দেখছি আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে 13 জুনের মিটিং এর পরে। এটা কিন্তু অস্বীকার করা যায় না। যে কথাগুলো মানুষ এখন উৎসাহী একটা সামনের দিকে তাকাচ্ছে, মানুষ সেখানে চিন্তা করছে যে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বিএনপির বৈঠকে কি আলাপ হলো জানতে চাইলে বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্র, শিক্ষা, স্বাস্থ্য সহ বৈশ্বিক পরিস্থিতিতে বিএনপির অবস্থান তারা সারা কুকের কাছে তুলে ধরেছেন বলে জানান মঈন খান। দীর্ঘ 17 বছর যারা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। সব ধরনের গুমের তদন্ত এবং বিচার করতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আগামী 1 মাসের মধ্যে গুম প্রতিরোধ বিষয়ক আইন হচ্ছে। সচিবালয়ে জাতিসংঘের গুম সংক্রান্ত কমিটির সাথে বৈঠক শেষে তিনি আরও বলেন, আইনের আওতায় একটি শক্তিশালী গুম কমিশন গঠন করা হবে। এদেশে ভিন্ন মতের মানুষকে যাতে আর গুমের শিকার হতে না হয়, আইনে সে বিষয়গুলোকে পরিষ্কার করা হবে বলেও জানান আসিফ নজরুল। গণঅভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে। কমিশনকে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত গুমের ঘটনাগুলো তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়। কমিশনের প্রতিবেদন অনুযায়ী তাদের কাছে এখন পর্যন্ত 1850টি অভিযোগ এসেছে। এর মধ্যে 1350টি অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে। এখনো নিখোঁজ 345 জন। বাংলাদেশে যেসব গুমের ঘটনা ঘটেছে সেগুলোর তদন্তের জন্য জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ WGID প্রথমবারের মতো ঢাকা এসেছে। 4 দিনের সফরের প্রথম দিন সোমবার সকালে বৈঠক করেছেন আইন উপদেষ্টার সাথে। গুম প্রতিরোধে তাদের করা সুপারিশের কথা জানান আইন উপদেষ্টা। ওনারা আমাদের আইনের ব্যাপারে কিছু বলেছে, আমাদের আইনে কিছু জিনিস আমাদের ভিকটিম যারা ফ্যামিলি আছে তাদের সাথে একটু আলোচনা করা দরকার, আর এই গুম বিষয়ক যে কমিশন আছে তাদের সাথে আলোচনা করা দরকার। আমরা বলেছি অবশ্যই আমরা আলোচনা করব। তারপর ওনারা বলেছেন ওখানে একটা, আপনারা জানেন সবাই যে মিসিং পারসন সার্টিফিকেট দেওয়ার জন্য এটা বিধান আমরা অলরেডি আমাদের আইনে আছে, এটা আমরা করব। আগামী 1 মাসের মধ্যে গুম সংক্রান্ত প্রতিরোধ বিষয়ক আইন হচ্ছে। আইনের অধীনে গঠন করা হবে গুম কমিশন, জানালেন উপদেষ্টা। আমরা একটা আইন করছি, আইনের আন্ডারে একটা পার্মানেন্ট গুম বিষয়ক কমিশন থাকবে। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা, সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে, লিগ্যাল এইডের যে অ্যামেন্ডমেন্টটা সেটা ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। এদিকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-কে পুনর্মূল্যায়ন করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। এ সংক্রান্ত উপদেষ্টা কমিটির সুপারিশ দেয়া পর্যন্ত কর্মচারীদের আন্দোলন না করার আহ্বান জানিয়েছেন আসিফ নজরুল। আমাদের যারা সরকারি কর্মচারী ভাইরা আছে, ভাইদের কাছে একটু অনুরোধ করব, আপনারা যদি একটু ধৈর্য ধরে কর্মসূচি দেন ভালো হয়। দেখেন না, আমাদের কমিটির কাজ যদি পছন্দ না হয় তাহলে দেন, সচিবালয়ের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি না হয় সেরকম আপনার বিবৃতি দিতে চাইলে বিবৃতি দেন, আপনারা আমাদের সাথে মিটিং করেন, কিন্তু সরকারি কাজে যেন ব্যাঘাত সৃষ্টি না হয় এটা যেন একটু কাইন্ডলি লক্ষ্য রাখেন। এদিকে ঈদের পর সোমবার সকালে সচিবালয় আবারও সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কর্মচারীরা। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। লন্ডনে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মুনাত তাসনিম ও তার স্বামীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। সোমবার দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এই তথ্য জানান। বলেন, মোট প্রায় 2000 কোটি টাকা পাচার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলেও জানান তিনি। বলেন, টিউলিপ একজন দুদকের অভিযুক্ত আসামি। একজন অভিযুক্তের সঙ্গে প্রধান উপদেষ্টা দেখা করেননি প্রচলিত আইনের কারণেই। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা প্রায় 1060 কোটি টাকার সম্পদ জব্দের চিঠি দিয়েছে দুদক। সাইফুজ্জামান জাবেদের অনুপার্জিত এবং পাচারকৃত অর্থে ক্রয় করা প্রচুর সম্পত্তি এবার এনসিএর সহায়তায় আমরা জব্দ করতে পেরেছি। জাবেদ সাহেবের
মোট 580টা বাড়ির আমরা সন্ধান পাই। তার মধ্যে 343টা বাড়ি যুক্তরাজ্যে, 228টা সংযুক্ত আরব আমিরাতে এবং 9টা যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের প্রপার্টি বাদ দিয়ে আমি এটা বলছি। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে সকালে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে শুনানি হয়। আদালত আগামী 1 সপ্তাহের মধ্যে তাদেরকে হাজির হওয়ার জন্য, অর্থাৎ এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী 24শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। বিগত 3টি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তের জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বৈঠকে জুলাই সনদ তৈরির অগ্রগতি এবং প্রধান উপদেষ্টার সাম্প্রতিক লন্ডন সফরের অভিজ্ঞতা নিয়েও আলোচনা হয়। ডক্টর ইউনূস জানান, প্রবাসীরা আগামী নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে অত্যন্ত আগ্রহী। এ সময় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালট সহ বিভিন্ন উপায় বিবেচনার কথা বলেন তিনি। সিলেট থেকে নবীগঞ্জ ফেরার পথে চলন্ত বাসে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। আটক করা হয়েছে বাস চালককে। অন্যদিকে রাজবাড়ীর পাংশায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে 8ম শ্রেণীর 2 শিক্ষার্থীকে ধারালো ছুরির ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার সাথে জড়িত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যজনকে গ্রেপ্তারে অভিযান চলছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজধানীর ফার্মগেট থেকে বিলাস পরিবহন নামে একটি বাসে করে বাড়ি ফিরছিলেন নবীগঞ্জের এক তরুণী। পুলিশ জানায় ওই তরুণী শায়েস্তাগঞ্জে নামার কথা থাকলেও ঘুমিয়ে পড়ায় বাসটি সিলেট চলে যায়। পরে সেখান থেকে হবিগঞ্জ যেতে মা এন্টারপ্রাইজ নামে একটি বাসে ওঠেন। শেরপুর এলাকা পার হওয়ার পর বাসের অন্যান্য যাত্রীরা নেমে গেলে কিশোরীকে একা পেয়ে পালাক্রমে নির্যাতন চালায় বাসের হেল্পার লিটন মিয়া ও চালক সাব্বির। বয়স হচ্ছে 21 বছর এবং লিটনের ভাষ্য অনুযায়ী তাকে 2 জন মিলে ধর্ষণ করেছে এবং সম্ভবত এটা বাসে করেছে। রোববার দিবাগত রাত 12টার দিকে নবীগঞ্জ আউশকান্দি সড়কের সালামতপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। আটক ইরান ইসরায়েল যুদ্ধ দেশের তৈরি পোশাক শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান। নতুন এই সংকট সহ পোশাক শিল্পের চলমান সংকট নিরসনে সবাই একসাথে কাজ করবেন বলেও জানান তিনি। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবন অডিটোরিয়ামে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন নবনির্বাচিত সভাপতি। তিনি বলেন, নতুন কমিটি কার্যকর এবং জবাবদিহিমূলক বিজিএমইএ গঠনের জন্য কাজ করবে। যে কোনো অভিযোগ জমা দেওয়ার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হবে। ইসরায়েল এবং ইরানের যুদ্ধ, যেটা আমাদের নির্বাচনী প্রচারণকালীন সময় আমরা বলতাম, আমাদের মিডিয়ার ভাই বোনেরা বলতেন যে আপনাদের সামনে চ্যালেঞ্জ কি? আমরা বলেছি চ্যালেঞ্জ প্রতিনিয়তই পরিবর্তন হয়। এই ইসরায়েল আর ইরানের যুদ্ধটা আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ। কারণ হচ্ছে এরপরে যদি ফলে তেলের দাম বৃদ্ধি পেলে সেটা একটা রিকারিং এফেক্ট সবার উপর পড়বে এবং পোশাক শিল্প এর থেকে বাদ যাবে না। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।